নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের নিয়ে এসেছি পুরস্কারপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে মারাঠি মোটিভেশনাল ড্রামা মুভিটি ইমোশনাল ও রোমান্টিকতায় ভরপুর। এই মুভিতে প্রধান ক্যারেক্টার একজন মেয়ে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর তেমনি পড়াশোনাতেও মেধাবী। মেয়েটির স্বপ্ন পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে। এরই মাঝে মেয়েটির বাবা লোভ সামলাতে না পেরে বড়লোক ঘরে একটি ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করে। বিয়েতে একদমই রাজি ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে একসময় মেয়েটি রাজি হয়ে যায়। বিয়ের আগে ছেলেটি মেয়েটির সাথে অস্থির রোমান্সে মেতে ওঠে, কিন্তু হঠাৎ মেয়েটির একটি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে মেয়েটির দুটি হাত কাটা পড়ে, আর সেখান থেকেই মেয়েটির জীবন নরকে পরিণত হয়। এরপর ছেলেটি বিয়ে ভেঙে দিয়ে মেয়েটিকে ছেড়ে বিদেশে পালিয়ে যায়। এদিকে ধীরে ধীরে ভাই ও জন্মদাতা বাবা বড় হতে থাকে। মেয়েটি বাড়িতে একা ছিল, আর সেই সময় হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়। তখন নিজেকে বাঁচাতে আগুন নেভানোর জন্য মেয়েটি জীবন মরণের সঙ্গে লড়াই করে। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই মুভিটির 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। অনন্যা এর আগে হাতের কাজ কোনোদিনও পা দিয়ে করেনি। তাকে আজকের বাঁচতে হলে পা দিয়ে কিছু একটা করতে হবে। অনন্যা পা দিয়ে এক্সটিংগুইজার ওপেন করার চেষ্টা করে এবং একসময় সে সফল হয়। আগুন নিভতেই অনন্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মৃত্যুর দ্বার থেকে ফিরে আসায় অনন্যার চোখে জল চলে আসে। না, পাটিকে টেবিলের উপরে রেখে সে ভাবতে থাকে যে পা দিয়ে কাজও করতে পারে, সে আগে এমন ভাবেনি। এমন সময় সে তার পছন্দের সাইকেলটা পড়ে থাকতে দেখে। হাত না থাকার কারণে বহুদিন চালাতে পারেনি। অনন্যা সাইকেলের কাছে এসে পা দিয়ে প্যাডেল ঘোরাতেই অনন্যার মধ্যে একটা আলাদা সুখের অনুভূতি হয়। সেকেন্ডের পর এই প্রথম অনন্যার মুখে হাসি ফুটে ওঠে। স্টার্ট হতেই আমরা দেখি অনন্যার বাবা এবং ভাই বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কার বান্ধবী অনন্যার মা দেখে বলে, আরে বাপরে, মেয়েটি হাত ছাড়া এমন কাজ কিভাবে করলো। এই সব দেখার পর অনন্যার বাবা বলে, অনন্যাকে দেখাশোনার জন্য এবারে একটা নার্স রাখতে হবে, কিন্তু টাকা কোথায় থেকে আসবে। প্রিয়াঙ্কার মা বলে, আপনি কেন এ নিয়ে ভাবছেন, আমি আর প্রিয়াঙ্কা তো আছি। এদিকে অনন্যা রুমের ভেতরে পায়ের দিকে তাকিয়ে সে এটাই ভাবতেছে যে আমি হাত হারিয়েছি, কিন্তু আমার পা দুটো এখনো সুস্থ সবল রয়েছে। অসহায় হয়ে প্রতিটি কাজের ওপর অন্যের ওপর নির্ভরশীল না হয়ে আমার এই দুটি পাকে তো কাজে লাগাতে পারি। সত্যিই কি এ পা দিয়ে কঠিন কঠিন কাজ করতে পারবো? ওটা মাথায় আসতে অনন্যা দেখে তার বিছানার চাদর এলোমেলো হয়ে আছে। এখানে অনন্যা তার পায়ের ক্ষমতা পরীক্ষা করতে লেগে পড়ে। যখন পা দিয়ে বেড কভারটা ঠিক করছিল, তখন অনন্যার বন্ধু প্রিয়াঙ্কা গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। শেষমেশ যখন অনন্যা চাদরটা গুছিয়ে ফেলে, এই দেখে অনন্যা একেবারে শকড। এদিকে পায়ের এমন ক্ষমতা দেখে খুশি হয়ে অনন্যা প্রিয়াঙ্কার দিকে তাকায় আর একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলতে থাকে, আমাদের কি নেই সেইটা ভেবে দুর্বল হওয়ার চেয়ে যেটা আছে সেটাই দিয়ে মনোবল বাড়িয়ে সামনে এগোনো উচিত। ব্যাস, তারপর আর কি। অনন্যা এখন নিজের জীবনের কঠিন রাস্তাটি নিজেই স্ট্রাগল করে সামনের দিকে এগোতে থাকে। নিশি অনন্যার বাবাকে বলে, অনন্যাকে শিশু কল্যাণ স্কুলে ভর্তি করে দিলে ভালো হতো না? তো নিজের কাজগুলো ভালোভাবে শিখতে পারতো। অনন্যার বাবা বলে, সে নিজেই যেমন আছে তেমন থাক। আখিল বলে, তা বলে সে সারা জীবন এইভাবে বাড়িতে পড়ে থাকবে? বাবা বলে, আমি কিছু বুঝি না, তার দ্বারা যে আর কিছু হবে আমি তা আশা ছেড়ে দিয়েছি। অনন্যার কাছে এলে দেখি সে এখনো আশা ছাড়েনি, নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করে চলছে। এদিকে প্রিয়াঙ্কা যে অনন্যাকে দিয়ে এসব করাচ্ছে, অনন্যার মা দেখে ফেলায় দুজনে ঘাবড়ে যায়। প্রিয়াঙ্কার মা এটিকে পজিটিভ ভাবে এবং প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলে অনন্যাকে শিশু কল্যাণ স্কুলে ভর্তি করে দেয়। প্রিয়াঙ্কার বাবা অনন্যাকে লুকিয়ে নিজের টাকায় স্কুলে ভর্তি করে দিলে অনন্যার জীবন যুদ্ধ এখান থেকেই শুরু হয়। অনন্যার ভাই ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে ভালোবাসে। ধনঞ্জয় নতুন জব পেয়েছে, খুশি হয়ে সেটা প্রিয়াঙ্কাকে জানাতে এলে প্রিয়াঙ্কা বলে, তুই আমাকে নিয়ে এত টেনশন করছিস, কিন্তু যে বোন তোকে এত ভালোবাসে তাকে নিয়ে তুই কোনো চিন্তাই করি না। ব্যাস, জয় তো চুপ। প্রিয়াঙ্কা বলে, থাক, তোর আর টেনশন করে লাভ নেই, কেননা তোদের সাহায্য এখন তার কোনো প্রয়োজন নেই। তোরা শুধু অপেক্ষা কর আর দেখতে থাক। এরপর সিন অনন্যার কাছে যায়। পা দিয়ে সে এমন এমন কাজ করতে থাকে যা দেখে রীতিমতো আমরা অবাক হয়ে যাই। অনন্যার একটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল সিএ পরীক্ষা কমপ্লিট করা, কিন্তু হাত হারানোর কারণে স্বপ্নটি পুরোপুরি ভেঙে গিয়েছিল। অনন্যা আবারও সেই স্বপ্নটিকে পুনরায় নতুন করে দেখতে চলেছে। প্ল্যান হয় পরীক্ষার হলে অনন্যার হয়ে প্রিয়াঙ্কাই লিখে দেবে, কিন্তু প্র্যাকটিসে দেখা যায় অনন্যা যত তাড়াতাড়ি বলছে প্রিয়াঙ্কা লিখতেই পারছে না। এদিকে ভালো স্টুডেন্ট হলেও প্রিয়াঙ্কা কিন্তু একদমই ভালো নয়। উপায়, অনন্যা কি শেষমেশ হার মানবে? এখানে অনন্যা হার মানে না, সে শেষমেশ পা দিয়ে লেখা প্র্যাকটিস করতে থাকে। আসে পরীক্ষার হলে আর আমরা দেখতে পাই অনন্যা পা দিয়ে লেখা শুরু করেছে। এমন কঠিন কাজ দেখে কি বোঝা যায় বন্ধুরা, চেষ্টা থাকলে এমন এমন কঠিন অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। সে পরীক্ষার রেজাল্টের দিনে এদিকে প্রিয়াঙ্কা অনলাইনে পরীক্ষার রেজাল্ট চেক করে দেখছে, আর এদিকে ভয়ে অস্থির হয়ে উঠছে। অনন্যা প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে রেজাল্ট কি। প্রিয়াঙ্কা এদিকে চুপ হয়ে থাকে। মুখ ভার করে প্রিয়াঙ্কা অনন্যাকে বলে, তুই ফেল করেছিস।
এটা শুনে অনন্যার মন খারাপ হলে প্রিয়াঙ্কা অনন্যাকে জড়িয়ে ধরে বলে তুই পাস করেছিস। অনন্যার ছবি দিয়ে নিউজ পেপারে হেডলাইন অনন্যা পা দিয়ে লেখে 30,000 স্টুডেন্টের শীর্ষে। এই নিউজটা দেখে অনন্যার বাবা রীতিমতো ইমোশনাল হয়ে যায়। অনন্যার বাবা অনন্যার এক্সাম অ্যাটেন্ড করার ব্যাপারেই জানতো না। প্রিয়াঙ্কার বাবা বলে সে তোকে বলেনি কথা, কারণ সে নিজেকে আগে প্রমাণ করতে চেয়েছে। সে অ্যাক্সিডেন্টে হাত হারিয়েছে, কিন্তু তার সাথে তোরা এমন আচরণ করছিলি যে সে যেন প্রতিবন্ধী একটা। এই কথা শুনে অনন্যার বাবা ভুলটা বুঝতে পেরে হাউমাউ করে কান্না শুরু করে বলতে থাকে যে আমি কোন মুখে অনন্যার সামনে গিয়ে দাঁড়াবো, যে অনন্যার কাছে ক্ষমাওটুকু চাইবো সে মুখটা আমার নেই। কলেজ ক্যান্টিনে আছে, অনন্যা রেজাল্ট শিট হাতে পেয়েছে এবং ক্যান্টিনে এসে খাবার অর্ডার করে সেই রেজাল্ট শিটটা মন ভরে দেখছিল। খাবারে নিয়ে এসে টেবিলে রুবলে রাখে এবং অনন্যার দিকে তাকিয়ে থাকে যে হাত নেই কিভাবে এ খাবে। আশেপাশে সবাইও অনন্যার দিকে তাকিয়েছিল। পার্টি টেবিলে রুবড়ে তুলে খাবার যখন খেতে যাবে ঠিক সেই সময় একটি ছেলে আসে। চেয়ারে বসে অনন্যাকে বলে হাই অনন্যা। ছেলেটিকে চিনতে না পেরে ছেলেটির দিকে তাকিয়ে থাকলে ছেলেটি অনন্যাকে বলে যে প্রথম প্রচেষ্টাতে সিএ পাস করলে, কনগ্র্যাচুলেশন। অনন্যা বলে আমরা কি একে অপরকে চিনি? বলে তুমি আমাকে চিনবে না, আমরা প্রথমবার দেখা করছি, আমার নাম জয়। অনন্যা বলে তো জয় তো কি হয়েছে, আপনি কে? জয় বলে তুমি যদি আমাকে এভাবে জিজ্ঞাসা করতে তুই কে, তাহলে আমি ভেবে দেখতাম। অনন্যা বিরক্ত হয়ে আবার জিজ্ঞাসা করে তুমি কে? ছেলেটি তখন আবারও বলে আমি জয় দীক্ষিত। বলে তুই আমাকে কি করে চিনলি? তখন বলে তোমাকে আমি অনেক দিন ধরে ফলো করছি, আমি তো জাস্ট লাইব্রেরি কনের এক সিটে বসে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর হ্যাঁ তোমার কয়েকটা ফটোও তুলেছি, কিন্তু আমার খুব অন্যায় হয়ে গেছে। হ্যাঁ আজকের সেই ফটোগুলোর মধ্যে একটা ফটো তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। অনন্যা এই বলে সে ফটোটা দেখায়। অনন্যা বলে আচ্ছা ঠিক আছে, এবারে তুই বল কেন এসব করছিস? জয় বলে হ্যাঁ অবশ্যই বলবো, তাছাড়া এই কথাটি বলার জন্য কয়েকদিন ধরে আমি অপেক্ষায় আছি। এরপর জয় হঠাৎ করে বলে ফেলে আই লাভ ইউ। এই কথা শুনে অনন্যা তো রীতিমতো শকড, ঠাট্টা করে বলে আচ্ছা ঠিক আছে এরপর কি? জয় বলে এরপর কি হ্যাঁ বলে দাও, দুজনে বিয়ে করে নি। আমার ব্যাপারে যা জানতে চাও জেনে নাও, আমার নাম তো জেনেই গেছো, জয় দীক্ষিত, বয়স 28, ট্রায়ে বিএসসি পাস। বলতে আমি খুব একটা বেশি আয় করি তা না, কিন্তু যা আয় করি তাতে বিন্দাস। দেরিতে ঘুম থেকে উঠি, একটু বোরিং মনে হলে মাঝে মধ্যে একটু মদও খাই, টেনশন থাকলে একটু আধটু সিগারেটও খাই। তখন অনন্যা বলে হোয়াট এ বায়োডাটা, এমন সোনার টুকরো ছেলে কারোর না যেন নজরই লাগে। নজর তো আমার অলরেডি লেগেই গেছে, সে এক লম্বা স্টোরি। তখন অনন্যা বলে এই স্টোরি তোমার টেবিলকে শোনাও। এই বলে অনন্যা উঠে ওখান থেকে চলে যায়। আর পিছু পিছু জয় এসে ব্যাগ থেকে ক্যামেরা বার করিয়ে বলে জানো এই ক্যামেরা আমাকে শিখিয়েছে মাত্র গুরুত্বপূর্ণ জিনিসটার উপরই ফোকাস রাখতে হয়, তুমি সেই আমার গুরুত্বপূর্ণ জিনিস, আমার ফোকাস তোমার ভালোবাসার দিকে। তোমাকে বলাই হয়নি আমি একজন ফটোগ্রাফার বটে। বলে জয় যখন অনন্যার ফটো তুলতে যাবে তখন মুখটা ঘুরিয়ে নেয়। অনন্যা ওখান থেকে এসে অটোয় উঠে পড়ে। বলে তুমি কি নিজেকে দুর্বল মনে করে আমার থেকে এড়িয়ে যাচ্ছ? অনন্যা বলে ও হ্যালো, আমি নিজেকে দুর্বল ভাবি না, আমিও নিজের জীবন সঙ্গী চাই, কিন্তু আমারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। এই বলে ওখান থেকে চলে যায়। এসে অনন্যা থেকে টেবিলের উপরে বার্থডে কেক, সবাই মিলে অনন্যার বার্থডে হুইশ করছে। ভাই ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে বলেছিল আমার দিদি যদি সিএ পরীক্ষায় এক চান্সে পাস করে তাহলে আমার দিদিকে কাঁধে নিয়ে গোটা গ্রাম ঘুরবো এবং সেটা সেলিব্রেট করব। সবাই একত্রিত হলে তাদের সবাইয়ের ফটো তোলার জন্য প্রিয়াঙ্কা একজনকে ফোনটা দেয়। না সামনে তাকাতেই দেখে জয়, তখন বলে ওঠে আরে তুই? রেগে বলে তুই এখানে কি করছিস? জয় বলে তোমাকে সেদিনের ফটোটা দিতে এসেছি। তখন অনন্যার বাবা বলে অনন্যা এই ছেলেটি কে? তখন জয় বলে হ্যালো বাবা, হাই ধনঞ্জয়, হাই আন্টি, কেমন আছো? আপনাকে তো বেশ নাইস লাগছে। আপনাকে দেখে বলে তোমাকে দারুণ লাগছে, নাইস ড্রেস, তোমার পছন্দটা তো দারুণ। বলে আচ্ছা তোর কাজ হয়ে গেছে, এখান থেকে ভাগ। আমার সাথে এমন আচরণ করছে দেখে অনন্যার ভাই দাদা মনে করে যে অনন্যার খুব কাছের। বাবা অনন্যাকে বলে বন্ধুর সাথে এমন আচরণ করে? অনন্যা বলে কে আমার বন্ধু? অনন্যার বাবা বলে তাহলে কে? বলে আমি জয় দীক্ষিত। তখন প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে আরে তুমি তাও এটা আগে বলেছো। তখন অনন্যার কাছে দৌড়ে যায় আর জিজ্ঞাসা করে তোর সিএ ক্লাসের কোনো ফ্রেন্ড? অনন্যা তখন বলে না। আর ভাই ধনঞ্জয় দৌড়ে গিয়ে বলে সিএ ক্লাসের ফ্রেন্ডও না, তোমাকে চিনেও না, তাহলে তুমি কে? তখন বলে এর জন্য সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করা যাক। অনন্যার বাবা বলে আচ্ছা ঠিক আছে। এই কথা শুনে অনন্যা তো রীতিমতো রেগে আগুন। এক জায়গায় বসে এবং জয় যখন কে কি খাবে অর্ডার করছিল, অনন্যার বারংবার বলার পরেও যখন কেউ উঠছিল না তখন রেগে গিয়ে অনন্যা ওখান থেকে চলে যায়। তখন সবাই মিলে অনন্যার পিছু নেয়। বেচারা অনন্যার কাছে দৌড়ে গিয়ে বলে অনন্যা একটু থামো না, একদিন হলে ওরা তো সত্যি কথাটা জেনেই যাবে। অনন্যা রেগে গিয়ে জয়কে বলে কি জেনে যাবে? তখন জয় বলে এই যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সবাই ওখানে রীতিমতো অবাক হয়ে যায়। বলে অবাক হওয়ার কিছুই নেই, একদিন না একদিন তো অনন্যার বিয়েই দিতে হবে।
অনন্যার বাবাকে বলে আমি অনন্যাকে বিয়ে করতে চাই, এতে কি কোনো সমস্যা রয়েছে? এই কথা শুনে অনন্যার বাবা বলে না, আমার তো কোনো সমস্যা নেই, তোমাকেও বেশ পছন্দ। নিয়ে সবাই মিলে যখন আলোচনা করছিল তখন অনন্যা রেগে গিয়ে বলে সবাই চুপ, আমি বলছি জয়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, আমি ওকে চিনি না। অনন্যা বলে ও আমার সাথে বেয়াদবি করছে। এই কথা শুনে অনন্যার বাবা যখন জয়ের দিকে তেড়ে আসছে বলে আমি তো ওকে বিয়ের প্রস্তাব দিচ্ছি আর এটাকেই ও বেয়াদবি বলছে। শুনে অনন্যার বাবা ঠান্ডা হয়ে যায় আর অনন্যা তখন জয়ের দিকে তেড়ে আসে বলে "এ যাবি, নাহলে কিন্তু আমরা পুলিশকে কমপ্লেন করতে বাধ্য হব।" হয়তো অনন্যার কোনো কথাই শোনে না। তখন অনন্যা ওখান থেকে সরে গিয়ে বলে প্রিয়াঙ্কা তুই একটু দেখ না। প্রিয়াঙ্কা সামনে এলে জয় প্রিয়াঙ্কাকে সরিয়ে দেয়। তখন অনন্যার বাবার সঙ্গে কথা বলতে থাকে, বাবা তুমি তো একটু বুঝদার, তুমি নিশ্চিত বুঝেছো, আর মেয়েটাও তোমার, একটু ভেবে দেখো বাবা, আমি কিন্তু জামাই হিসাবে খারাপ বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় একটু ভেবো বাবা, তাহলে আসি এখন বাবা, আর অনন্যা ফোন করো কিন্তু। কথা শুনে অনন্যার বাবা তো রীতিমতো অবাক, ভাবতে থাকে যে এই ছেলের মাথায় কোনো সমস্যা আছে নাকি। কার্ড হলে আমরা দেখতে পাই পরের দিন শিশু কল্যাণ সংস্থার সামনে স্মিতা ম্যাম অনন্যাকে বলছে আমাদের সংস্থাকে পরিদর্শন করার জন্য একজন আসছে, তাকে তুমি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, আমি একটা কাজে বেরোচ্ছি। অনন্যা অফিসের ভেতরে এসে লোকটিকে দেখে বলে হাই স্যার। পেছন ঘুরতেই অনন্যা অবাক, এই তো সেই ছেলে যার সাথে অনন্যার বিয়ে ঠিক হয়েছিল। অনন্যার হাত দুটো হারানোর পর যেই ছেলে অনন্যাকে ছেড়ে বিদেশ চলে গেছিল সে এখন অনন্যাকে জিজ্ঞেস করছে অনন্যা তুমি এখন কেমন আছো। এটির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে অনন্যার চোখে জল চলে আসে। অনন্যা তখন নিমেষে সবকিছু ভুলে গিয়ে বলে কিনা আমি ভালো আছি স্যার। অনন্যা বলে আমি এসেছি আপনাকে এই সংস্থার মধ্যে সবকিছু ঘুরে দেখানোর জন্য। বলে যে আমি আমার পরিবারের জন্য প্রেসারে পড়ে তোমাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিলাম, এর জন্য সরি। অনন্যা বলে আমি এসেছি আপনাকে সংস্থার মধ্যে সবকিছু ঘুরে দেখানোর জন্য স্যার, আপনি আমার সাথে চলুন। মানে ছেলেটি এক কথাই বলছে আর অনন্যা ওই কথা কাটানোর জন্য আর এক লাইনে চলে যাচ্ছে। সবকিছু অনন্যা শেখরকে দেখানোর পর জিজ্ঞাসা করে যে স্যার আমাদের এই সংস্থার ভেতরে কেমন লাগলো, আপনি যদি আরো কিছু তথ্য চান তাহলে আমাদের স্টাফ আপনাকে সাহায্য করবে, আমার একটা জরুরি কাজ রয়েছে, আমাকে এখনই যেতে হবে, হ্যাভ এ নাইস ডে। এই বলে অনন্যা ওখান থেকে চলে যায়। ছিল অনন্যার জীবনে প্রথম ভালোবাসা, বাধ্য হলো অনন্যা শেখরকে এড়িয়ে যেতে। বাড়িতে এসে শেখরের কথা ভেবে অনন্যা কিছুটা উদাস হয়ে আছে। কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে অনন্যা। বলে আরে না কিছু হয়নি, ঠিক আছি। পরে আমরা দেখতে পাই অনন্যা একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে এবং সেই কোম্পানিতে তার লাইফের সাকসেস স্টোরিটা শোনানোর জন্য তাকে ইনভাইট করা হয়। বলে যে জীবনে অসম্ভব কাজ বলে কিছুই নেই, চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব হয়। আপনার এই মহান বক্তব্য ও জীবনের সাকসেস কোম্পানির স্টাফদের রীতিমতো ইমপ্রেসড করে দেয়। এদিকে সিন জয়ের রুমে এলে দেখি জয় অনন্যার ফটোগুলো নিয়ে ওয়াশ করছিল আর সেই সময় অনন্যার একটি ফটো দেখে জয় বলে তোমাকে খোলা চুলে খুব দারুণ লাগে। সিন অনন্যার কাছে এলে দেখি সে পা দিয়ে হেয়ার প্যান্ট খুলে খোলা চুলে আয়নার দিকে তাকিয়ে আছে। এমন সময় কলিং বেল বাজলে অনন্যা দরজা খুলেই দেখে শেখরকে। সিন কাট হলে অনন্যাকে দেখি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে আর এদিকে ঘরের ভিতরে অনন্যার বাবা ও ভাইয়ের সঙ্গে শেখর কথা বলছে। অনন্যার বাবা শেখরকে বলে তুমি এতদিন পরে এসে অনন্যাকে হঠাৎ বিয়ে করতে চাইছো কেন। তখন শেখর বলে আঙ্কেল আমি পরিবারের প্রেসারে পড়ে তখন অনন্যাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিলাম, আমি অনন্যাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে অনন্যা তখন বলে ওঠে আমি ওকে বিয়ে করতে চাই না, এই দুর্ঘটনার সাথে সাথে সেই ইচ্ছাটিকেও হারিয়ে ফেলেছি। অনন্যা ছাদের দিকে যেতে থাকলে শেখর পিছু পিছু যাচ্ছে। ঠিক সেই সময় জয় প্রিয়াঙ্কার সাথে বাড়িতে আসে। শেখরকে দেখে জয় বলে আরে শেখর, হাই ফ্রেন্ড কেমন আছো। এই বলে শেখরের পাশের চেয়ারে বসে পড়ে। জয়কে দেখে শেখর বলে এই ছেলেটি কে। তখন প্রিয়াঙ্কা বলে জয় দীক্ষিত, আমার বেস্ট ফ্রেন্ড। এই কথা শুনে ধনঞ্জয় শক মেরে যায়, আরে এ বেস্ট ফ্রেন্ড কখন হলে এই মাত্র। অনন্যা তখন জয়কে জিজ্ঞাসা করে তুমি শেখরকে কিভাবে চেনো। জয় তখন বলে হ্যাঁ আমি শেখরকে চিনি, এই তো সেই মালটা যে অনন্যাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং পরে হাত দুটো হারানোর পর অনন্যাকে একা ফেলে বিদেশে পালিয়ে গিয়েছিল। জয় বলে সরি ইয়ার তুই দেরি করে ফেলেছিস, আমি এখন অনন্যাকে বিয়ে করব। জয় বলে এটা আমার কাছে খারাপ লাগছে যে অনন্যাকে তুই বিয়ে করতে পারবি না, কেননা অনন্যাকে আমি বিয়ে করব। এই কথা শুনে বলে হচ্ছেটা কি। এরপর জয় বলে উঠে এটা বিয়েরই আলোচনা। তখন শেখর অনন্যা বাবা ও ভাইয়ের ওপর রেগে গিয়ে বলে ও আচ্ছা আমার অজান্তেই আপনারা বিয়ে ঠিক করেছেন জয়ের সাথে। অনন্যার ভাই ধনঞ্জয় শেখরের কাছে এগিয়ে এসে বলে এক দিদির তো বিয়ে ঠিকই হয়নি এখনো, দ্বিতীয়ত দিদির যদি বিয়ে ঠিক হয় তাহলে তোকে বলবো কেন। জয় ওখানে হঠাৎ করে বলে ওঠে আমাকে কি 5 মিনিট সময় দিতে পারবেন, তাহলে দেখি সবাই বাড়ি। তখন জয় বলে শেখর আদৌ অনন্যাকে ভালোবাসেনি, যদি মন থেকে ভালোবাসতো তাহলে এতদিন পরে শেখর অনন্যাকে বিয়ে করার জন্য আসতো না। শেখর বলে ওঠে হ্যাঁ আমি সত্যি অনন্যাকে ভালোবাসিনি। এই কথা শুনে সবাই রীতিমতো শকড হয়ে যায়। শেখর বলে আমি অনন্যাকে বাঁচাতে পারতাম, সেই সময়টুকু আমার হাতে ছিল,
কিন্তু আমার জীবনের দিকে তাকিয়ে আমি সেটা করতে পারিনি। শুনে রীতিমনা অবাক হয়ে যায়, আর ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর অনন্যার বাবা জয়কে বলছে যে আজ তোমার জন্যে শেখরের আসল রূপটা আমরা জানতে পারলাম, ধন্যবাদ। তুমি কি অনন্যার ব্যাপারে সত্যি সিরিয়াস? জয় বলে, তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য আমি কি করব বলুন বাবা, আমি অনন্যাকে সত্যিই বিয়ে করতে চাই, আমাকে বিশ্বাস করুন বাবা। আমাকে অনন্যা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বিশ্বাসই করলাম, দিনক্ষণ ঠিক করে ফেলো। জানি তুমি বিয়ে করার কয়েক বছর পর এটাই ভাববে যে হাই রে ভগবান, আমি কাকে বিয়ে করলাম, আমাকে ছেড়ে তুমি চলে যাবে। সমস্যা নেই, আমি তখন নিজেকে সামলে নেব। এই দীক্ষিত, তুমি আমাকে বিয়ে করতে চাও, তার একটা কারণ শুনি দেখি। আমার মধ্যে কি এমন অসাধারণ কিছু দেখলে, বা তুমি এমন কি অসাধারণ কাজ করবে? দেখো, আমাকে বিয়ে করার পর তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবে, তখন কিন্তু আমি সত্যিই ভেঙে পড়বো, আমার পাশে কেউ থাকবে না, এমনকি আমি নিজেও না। তো মিস্টার জয় দীক্ষিত, বিয়েটা নিয়ে ছেলেখেলা করো না বলে অনন্যা বাড়ি থেকে বের হয়ে গেলে জয় পিছু পিছু গিয়ে অনন্যার সামনে দাঁড়ায়। জয় বলে, আচ্ছা ঠিক আছে, আমিই ভুল, আমি যে অনন্যাকে ভালোবেসেছিলাম সে পুরোপুরি ভুলে গিয়েছিল যে তার দুটি হাত নেই। এই অনন্যা বিশ্বাস করতে পারে না যে একটা সাধারণ ছেলে যার চোখ আছে, হাত আছে, সবকিছু থেকে তার প্রেমে পড়তে পারে, তাকে বিয়ে করতে চাইতে পারে। আসলে সে মোটেই বিশ্বাস করতে পারে না যে সে অন্যান্য মেয়ের মতন সারা জীবন খুশিতেই থাকতে পারবে। অতএব অনন্যা, আমি এমন জীবনসঙ্গীর সঙ্গে জীবন কাটাতে চাই না যে এত নেগেটিভ এবং দুর্বল মনের। সো অনন্যা, গুড বাই, এই বলে জয় ওখান থেকে চলে যায়। চলে যাচ্ছিল এইসব কথা বলে, তখন জয়ের কথাগুলো সবাই শুনে নেয়। তখন অনন্যার বাবা অনন্যার কাছে এসে বলে, তুই তো বলতিস ভগবান যা করে তা মঙ্গলেরই জন্য, ভগবান তোরই জন্য করে রেখেছে, যা দেরি করিস না। জয় বাইক স্টার্ট করে রওনা দেবে, ঠিক সেই মুহূর্তে ফাইনালি অনন্যা জয় বলে ডেকে ওঠে। কথা শুনে জয় থেমে যায় এবং ফেসে একটা মুচকি হাসি ফুটে ওঠে। অনন্যার চোখে জল চলে আসে। ফাইনালি অনন্যা এই জয়ের গলায় মালাটা দিয়ে দেয়। শেষে রাতের বেলায় অনন্যা জয়ের রুমেতে এলে দেখি তখন জয় বলে ওঠে, তোমার ফটো দিয়ে সাজানো এই বাড়িতে তোমাকে স্বাগত মিসেস অনন্যা। পুরো দেয়াল জুড়ে অনন্যা তার ফটো দেখছিল। আসলে এই ফটোগুলো জয় লুকিয়ে লুকিয়ে তুলেছিল। অনন্যার কাছে আসে আর জিজ্ঞাসা করে, কি অনন্যা, সারপ্রাইজটা কেমন? অনন্যা বলে, আমি কিছু দুষ্ট পিকের আশা করেছিলাম, কিন্তু আমি তো এসে দেখলাম সবগুলোই মিষ্টি হয়ে গেছে। জয় বলে, এখন কিছু আমি দুষ্টু পিক তুলতে পারি। এই বলে অনন্যাকে রোমান্টিক মুডে রুমে নিয়ে যায়। জয়কে বলে, জয়, আমি কি মা হতে পারবো? তখন জয় বলে, হ্যাঁ অবশ্যই তুমি মা হতে পারবে। অনন্যা বলে, আমি আমার বাচ্চাকে তেল মাখাতে পারবো, স্নান করাতে পারবো, এমনকি তার কাপড় জামাও পরাতে পারবো। তখন জয় বলে, হ্যাঁ অবশ্যই পারবে। জয় এটা বলে যে তুমি যদি সব কাজ করবে তাহলে আমি করব কি? তখন অনন্যা বলে, তুমি ওর টাইপার চেঞ্জ করবে। তখন জয় বলে, ও আচ্ছা ঠিক আছে। আজকের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরিতে মোটিভেট করবে। তো চলুন বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য।